আসসালামু আলাইকুম সবাইকে। আমার সঙ্গে আমাদের সেলের চিফ ইঞ্জিনিয়ার আউয়াল সাহেবের সম্পর্ক, আমরা স্কুল ফ্রেন্ড ছিলাম। তিনি আমাকে রিকোয়েস্ট করলো, ডাক্তারদের ইন্টার্নশিপ হয়, আমাদের ইঞ্জিনিয়ারদের কোনো ইন্টার্নশিপ নাই, সেই জন্য এরকম একটা প্রোগ্রাম করা। আমি যেটা মনে করি, এটা ইট শুড বি কন্টিনিউয়াস। একদিন দুই দিন না করে এইসব প্রোগ্রাম কন্টিনিউয়াসলি করা, তাহলে আমাদের উপকারে আসবে আর কি। আর আমাদের বাসা তো সবার একটা দরকার, তাই না? বাড়ি ঘর। আমরা আগে থাকতাম এক এক জায়গায় এক একটা বাড়ি ছিল, এখন তো আমরা ফ্ল্যাটে চলে আসছি। কিন্তু আমাদের অনেক লোক এখনও কিন্তু বস্তিতে থাকে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশের সবার 18 কোটির জন্যই বাসস্থান তৈরি করা। আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করি সেটা মাত্র 5% হবে কিনা সন্দেহ। এটা আমাদেরকে চিন্তায় রাখতে হবে। হ্যাঁ, আমাদের সমাজে যারা, আমরা অনেক ভাগ্যবান, পড়াশোনা করতে পারতেছি ইউনিভার্সিটিতে, কিন্তু আমাদের এক বিশাল পপুলেশন আছে যে এটাই সৌভাগ্য পায় নাই। ওদের প্রতি দৃষ্টি রাখে বড় কাজ। গুটি কয়েকের উন্নতি দেশের উন্নতি না, মেজরিটির উন্নতি হলো দেশের উন্নতি। তা আমরা ওই টপিক আর এখন যাচ্ছি না। তো আমরা আমাদের বিল্ডিং, এখন আমাদের জন্য বিল্ডিং আর কি, আমরা ভাগ্যবানদের জন্য বিল্ডিং নিয়ে আমরা কথা বলতেছি। হ্যাঁ, কিন্তু টপিক আর অনেক বড়। হ্যাঁ, তো এইখানে আমরা যেটা বিল্ডিং আমরা তৈরি করার জন্য প্রথমে একটা আমাদের ডিজাইন অফ দ্য বিল্ডিং লাগে। এটা আর্কিটেকচারাল ডিজাইন বোঝানো হয়েছে 1 নম্বরে। 2 নম্বর স্ট্রাকচারাল ডিজাইন এবং ফাউন্ডেশন ডিজাইন একসঙ্গে চিন্তা করতে পারি। আরেকটা এখানে বাদ পড়ছে ইউটিলিটি। এটা আসলে আজকালকার দিনে খুব ইম্পর্টেন্ট। ইউটিলিটি, ফায়ার, এগুলো অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা আমাদের এখান থেকে বাদ পড়ছে। যেহেতু আমরা নর্মালি সেটাতে গুরুত্ব অনেক কম দিই, কিন্তু আজকাল যে পজিশন দাঁড়িয়েছে সেটা আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা তারপর কনস্ট্রাকশন ডিজাইনের পরে আমাদের স্পেক অনুযায়ী কনস্ট্রাকশন করতে হবে। আমরা এইটাও খুব কম গুরুত্ব দিই। আমরা বেশিরভাগই ডিজাইন গুরুত্ব দিই, কিন্তু ডিজাইনটা ইমপ্লিমেন্ট করা আমাদের প্রয়োজন। ইমপ্লিমেন্টেশনে আমাদের সব জায়গাতেই গাফিলতি থাকে অনেক। হ্যাঁ, সো কনস্ট্রাকশন প্রসেস এবং কোয়ালিটি কন্ট্রোল, কিউসি আমরা কীভাবে করবো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমাদের সময় অল্প, বেসিক্যালি আমরা এটা ছাত্রদের উদ্দেশ্যেই করা বা আমাদের জানার জন্য, জেনারেলের জন্য। খুব ডিপে আমরা যাব না। হ্যাঁ, কারণ সময় অল্প এবং ডিপে যাওয়ার মতো আমাদের অবস্থাও নাই। আমরা সবাই এখন শিক্ষানবিশ। হ্যাঁ, তো আমরা প্রথমে আসি ডিজাইন অফ দ্য বিল্ডিং। ছবিগুলো দাও। সো আমাদের এই আর্কিটেকচারাল নর্মালি একটা 3D করে, একটা প্ল্যান করে, একটা এলিভেশন করে। সো এইগুলা রাজুকে সাবমিট করতে হয়, তারপরে ডিটেল ড্রয়িং করতে হয়, ডিটেল শিট চলে আসবে। হ্যাঁ, সো আমাদের নর্মালি একটা বিল্ডিংটা দেখতে কেমন লাগবে, তারপর এটার ফাংশন কেমন, কোথায় কোন রুম, আর ওইটা হলো 3D। আর একটা হলো আমাদের পুরো, আগে আমরা 3D করতাম না, এখন কম্পিউটার আসে 3D করি। আগে পুরোনো দিনে আমরা এই এলিভেশন দেখতাম আর কি। হ্যাঁ, তারপরটা যাই। সো আর্কিটেকচারে আমাদের যেটা দেখতে হবে, রাজুকের অনুমোদন অনুযায়ী বিল্ডিং হচ্ছে কিনা। আমাদের একটা খুব খারাপ টেন্ডেন্সি, আমরা রাজুকের বা যে অথরিটি ড্রয়িং ফলো করতে চাই না। আমাদের আবার বলছে, আমাদের ক্লাসটা কিন্তু আমরা একটু গ্রিডি। হ্যাঁ, যা পাই তার চেয়ে বেশি চাই। তো এইখানে স্ট্রাকচারাল ডিজাইনে আমাদের নর্মালি ওই আর্কিটেকচারাল ডিজাইন, ওইগুলো তো ক্লাসরুমে পড়ানো হয়। নর্মালি আমাদের কলমের ড্রয়িং এরকম থাকে। হ্যাঁ, এটা কলমের ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট এবং টাইলস দেখানো আছে। আর ওইটা তো আমাদের ক্লাসরুমেই এইসব সম্বন্ধে স্ট্রাকচার ক্লাসে পড়ানো হয়। হ্যাঁ, তারপর আর কি ড্রয়িং আছে। সো এইটা একটা স্ল্যাবের টিপিক্যাল ড্রয়িং। স্ল্যাবের বার কীভাবে প্লেস করবে, আগেরটা ছিল কলাম। আর
এখানে আমাদের কিছু বার ক্র্যাঙ্ক থাকে, আজকাল অনেকে ক্র্যাঙ্ক করে না, স্ট্রেট বার নিয়ে যায় টপ বটমে। তারপরে আমরা সময় বেশি নিচ্ছি না। আর এটা হলো বিমের ড্রয়িং, লংগিচুডাল সেকশন, ক্রস সেকশন। হ্যাঁ, আমাদের নর্মালি এই বিমের মাঝখানে এই জায়গাতে নিচে রড লাগে, আর এখানে ওপরের দিকে রড লাগে। কারণ কংক্রিট হলো, আমরা কংক্রিট বিল্ডিং নিয়ে কথা বলছি, স্টিল আরও অনেক বিল্ডিং আছে, সেগুলো তো আপাতত যাচ্ছি না। সো এইখানে আমাদের রেইনফোর্সমেন্ট বেশি লাগে নিচের দিকে, আর উপরের দিকে কলমের এখানে রেইনফোর্সমেন্ট বেশি লাগে। আর শিয়ার রেইনফোর্সমেন্ট কিছু লাগবে, তো ওইটা এখানে দেখানো আছে। সো এখন বিল্ডিংয়ের কাজ করতে গেলে ওইটা আমাদের আমাদের মেইন চ্যাপ্টার হলো ফাউন্ডেশন ডিজাইন নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তো ফাউন্ডেশন ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে একটা সয়েল সম্বন্ধে একটা রিপোর্ট তৈরি করতে হয়, এবং আমাদের ইউনিভার্সিটিতে আমাদের সিলেবাসের মধ্যে আছে ফাউন্ডেশন কীভাবে করতে হয়। কিছু টেস্ট আমরা ল্যাবরেটরিতে করি, কিছু টেস্ট আমরা ফিল্ডে করি। তো আমাদের ফাউন্ডেশন ডিজাইন করতে এটা লাগবে, এবং ফাউন্ডেশন কি লোড আসতেছে সেটা আমরা সুপার স্ট্রাকচার অ্যানালাইসিস করলে আমরা পাবো। তো লোড এবং এই দুটা সয়েল কন্ডিশন জেনে আমরা ফাউন্ডেশন ডিজাইন করি। তো ফাউন্ডেশন ডিজাইন আমরা ব্রডলি দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফুটিং র্যাপ শেল ফাউন্ডেশন, মানে মাটি বেশি কাটতে হবে, আর একটা হলো ডিপ ফাউন্ডেশন। এখানে একটা জিনিস বলার দরকার প্রয়োজন মনে করি, আজকাল আমাদের বেসমেন্ট তৈরি হয়, তো বেসমেন্টটা কি আমাদের ডিপ ফুটিং না শ্যালো ফুটিং? অনেক সময় 5টা বেসমেন্ট 50 ফিট নিচেও। হ্যাঁ, তো ওইটাকে আমরা ডিজাইন হিসেবে আমরা র্যাপ ফুটিং বলি, শ্যালো ফুটিং। কিন্তু কনস্ট্রাকশন করতে গেলে আমাদের শোর প্রোডাকশন নিয়ে করতে হবে। তার জন্য শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন তাকে বলবো। ডিপ ফাউন্ডেশন আমরা নর্মালি ড্রিভেন পাইপস এবং বোর্ড পাইপস এগুলোকে বলি। হ্যাঁ, তো আমাদের ফুটিংয়ের একটা ড্রয়িং দেখানো হয়েছে, আমাদের কনসাল্টিং অফিসে যেভাবে ডিজাইন করা ড্রয়িং করা হয়, একটা ফুটিংয়ের সেকশন আর একটা হলো ফুটিংয়ের প্ল্যান। এখানে নর্মালি টপের রেইনফোর্সমেন্ট দেওয়া হয় না, কিন্তু বাইরে যদি টেনশন আসে ফুটিংয়ে তাহলে টপের রেইনফোর্সমেন্ট হয়। এখানে একটা কনভেনশনাল ফুটিং দেখানো হয়েছে, এখানে আমাদের তার নিচে রেইনফোর্সমেন্ট, কিন্তু অনেক সময় উইন্ড লোড বেশি থাকলে আফটার লোডিংয়ে আমার টেনশন আসতে পারে, তখন উপরে দিয়েও রেইনফোর্সমেন্টের প্রবলেম হয়। আবার তখন ফুটিং না দিয়ে আমরা পাইলে দিতে হয়। আর এটা হলো প্ল্যান, বটম লোডের প্ল্যানটা এখানে দেখানো হয়। তো এইটা একটা র্যাপটেড ড্রয়িং। হ্যাঁ, সেকশন নাই কোনো, এই পুরো এতটুকু আমাদের বিল্ডিং এর একটা র্যাপটেড ড্রয়িং। হ্যাঁ, র্যাপটেড রেইনফোর্সমেন্ট, বটম রেইনফোর্সমেন্ট, টপ রেইনফোর্সমেন্ট দুটোই থাকে। সেটা আমাদের নর্মালি অফিসে কিভাবে ড্রয়িং করা হয়, এটা একটা ড্রয়িং স্টাইল। এইটা হলো আমাদের পাইপ, এটা হলো একটা ফিকাস পাইপ, যেটা আমরা আগে বানিয়ে নিই, তারপরে ড্রাইভ করি। আর এইটা হলো একটা বোর্ড পাইপ বা কাস্টিংসের পাইপ, এটা আমরা গর্ত করি আগে, তারপরে এটার মধ্যে রডের খাঁচা দিয়ে আমরা কাস্টিং করি। দুটোর মধ্যে ডিফারেন্স হলো, একটাকে আমরা জোর করে পিটিয়ে ঢুকানো হয়, আর এটা হলো মাটি কেটে ঢুকানো হয়। কিন্তু এইটা আমাদের খুব পপুলার আমাদের দেশে হয়েছে রিসেন্টলি। আমাদের যখন ফ্লাইওভার সেগুলো সবগুলো এই ফাউন্ডেশনে করা। পিছনে সময় লাগলে আমি কাছে বলতে পারবো। আমাদের এইটা খুব আমাদের পপুলার ফাউন্ডেশন হয়ে গেছে আসতে। হ্যাঁ, উপরে কারণ আমরা ভালো যেখানে মাটি সেগুলো আমরা ইউজ করে ফেলছি অলরেডি। এখন যেসব জায়গা পাওয়া যায় বেশিরভাগই নিচু জায়গা ভরাট করা, এইসব জায়গায় আমরা এটা ইউজ করি বা এটা ইউজ করি। আর এই পাইপ দিয়ে আমরা আমাদের সব ফ্লাইওভার, মেট্রো রেলের ফাউন্ডেশন সব হলো বোর্ড পাইপ ফাউন্ডেশন।
পাইল পাইল একটা কলমের নিচে অনেকগুলো পাইল থাকে এবং একটা পাইল দিয়ে সেগুলো একসাথে করা হয় এবং সেটা রেড করবে এইভাবে দেখানো আছে। আর এটা আমাদের পাইল দিলে লোড কোথায় যায়, নিচে দিলে বেশিরভাগ লোড চলে যায়, ইনফ্লুয়েন্স কি কতটুকু হয় এটা আমাদের একদম ছবি। হ্যাঁ, এটা সবাই কাছে আচ্ছা, এটা হলো আমাদের ড্রিভেন পাইপ বানানোর আগে কাস্টিং করা হয়। প্রথমে এইটা কাস্টিং করা হয়, এগুলোটা পরের দিন এইগুলো সরিয়ে নেওয়া হয়, তারপর ভিতরটা কাস্টিং করা হয়। একসাথে আমরা দুটো করে দিতে পারি, একসাথে এর কাজে। আচ্ছা, শোনা যাচ্ছে না পিছনে? আমি কাছ থেকে বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের এটা হলো পাইলের রং। প্রায় টু কাস্টিং আমরা এইভাবে এটা তৈরি করে কাস্টিং করে ফেলি, আমরা কিন্তু ব্যাগ তৈরি হয়। চলে যাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা মাত্রায় এইটা আরেকটা পাই, এটা হ্যামার দিয়ে ড্রাইভ করা হয়, কিন্তু ওইখানে পাই আর কি সাইডে আমরা একটু যাই। আচ্ছা যাই হোক, সো এইটা পাইল কাস্টিং করার পরে এই পাইলটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এটা তৈরির পরে আমাদেরকে এটা সোজা করতে হয়। সোজা করার সময় অনেক সময় এটা ভেঙে যায়। এই পাইলটাকে খুব কেয়ারফুলি টেন্ডার হ্যান্ডেল করতে হয়। আমরা যদি একদম ওই এন্ড থেকে এটাকে তুলি তাহলে মুভমেন্ট অনেক বেশি হয়ে যায়, মাঝখানে ক্র্যাক করে যেতে পারে। তার জন্য কোন লোকেশন থেকে তুলবো আমরা এটাকে লিফট করব, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বাচ্চাদের যেভাবে হ্যান্ডেল করতে হয় সেইভাবে এই পাইলকে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, পাইলটা তোলার পরে এই যে এইটা একটা রিগ, এটা আমাদের দেশে রিলেটিভলি নতুন আসছে, এটাকে আমরা বলি হাইড্রোলিক রিগ। এটা আমরা চাপ দিয়ে ঢুকাচ্ছি, ড্রাইভ করতেছি না, হ্যামার দিয়ে বাড়ি দিচ্ছি না, এটাকে পুশ করে এই ওজন আছে, এইটা কাউন্টার ওয়েট দিয়ে আমরা এটাকে চাপ দিব। এটার ওজন প্রায় এখানে 400-500 টন লোড আছে, অনেক লোড। এটা দিয়ে চাপ দিলে নিচে নিয়ে এই পাইলটা আস্তে আস্তে নিচে চলে যায়। সো এইটার সুবিধা হলো আশেপাশে ভাইব্রেশন হয় না, কিন্তু ডিজেল হ্যামারে কাজ করলে আমাদের ভাইব্রেশন হয়। এটা খুব পপুলার হয়ে গেছে শহরে আজকাল। এবং পাইলে আমার সো এইটা কিন্তু আবার সব জায়গায় নেওয়া যায় না, ইট ইজ এ হিউজ ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, অনেক বড় মেশিন। সো যেখানে বড় জায়গায় সেই সব জায়গাতে আমরা এটা কাজ করতে পারি। এটা আবার ব্রিজেও ইউজ করা যায় না, অসুবিধা আছে কিছু, ওইখানে পানি থাকে। এখানে বড় বড় প্রজেক্টে এটা খুব আমরা আজকাল ইউজ করতেছি। হ্যাঁ, সো এটাকে বলা হয় হাইড্রোলিক ড্রাইভার। এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আমাদের আশেপাশে ডিস্টারবেন্স হয় না হ্যামার করলে। তো আমরা পরের স্লাইডে যেতে পারি। সো এইটা ওই পাইলেরই এই যন্ত্রটা নিচে উনি ঢুকেছেন। হ্যাঁ, এইখানে উনি মেজারমেন্ট নিচ্ছেন, হ্যাঁ, ভার্টিক্যালিটি আছে কিনা। অনেক সময় কাত হয়ে যায়। হ্যাঁ, এই ভার্টিক্যাল রাখার জন্য এটাকে ইউজ করা হচ্ছে। এটা একটা লেভেলিং ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তো ঠিক আছে। আর এইখানে আরেকটা জিনিস, এই পাইপটা কিন্তু আমরা বলে নিয়ে যাচ্ছি, এই পাইপটা কিন্তু চারকোনা পাইপ না, এটা হলো একটা সার্কুলার পাইপ, প্রিস্ট্রেস কংক্রিটের তৈরি। এটার ডিজাইন একটু অন্যরকম। হ্যাঁ, ওইগুলো ছিল আমরা যেগুলো দেখেছিলাম ওইটা ছিল আরসিসি, আর এটা হলো প্রিস্ট্রেস। এটা কোম্পানি থেকে তৈরি হয়ে আসছে, সাইটে বানানো হয় না। তো পরটা যে আমরা আমরা ওইখান থেকে আমরা চলে আসলাম, ড্রিভেন পাইল থেকে আমরা বোর্ড পাইলে চলে আসলাম। তো বোর্ড পাইলে আমরা আগে এই গর্তটা করলাম, এইখানে গর্ত করে উপরে একটা কেজিং থাকে, ছবিগুলো দেখানো হচ্ছে। এইখানে খাঁচা দেওয়া হয়, এইখানে খাঁচা দেওয়া হয়। হ্যাঁ, সো এই বোর্ড পাইলের আরেক নাম হলো ড্রিল শ্যাফট। এটা বিশাল সাইজের একটা
বোর্ড পাইল। এই রেইনফোর্সমেন্ট দেখা যাচ্ছে, এটা এখন জায়গা মতো প্লেস করা হয়েছে। হ্যাঁ, তো পরের স্লাইডে যাই। সো এইখানে আমাদের বোর্ড পাইলের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এটাকে কংক্রিটিং করা, কারণ এটার ভিতরে থাকে পানি বা স্লারি। স্লারি না দিলে গর্তটা ভেঙে যায়। সো এই পানির মধ্যে কাস্টিং করলে কি হবে, এই পানি এবং কংক্রিট একসঙ্গে মিশে যাবে। মিশে গেলে কংক্রিটটা ভালো থাকবে না, একটু ওয়াটার সিমেন্টেশন অনেক হাই হয়ে যাবে, কংক্রিটই থাকবে না। তার জন্য আমরা এইখানে এইটা খালি ড্রিলিং প্রসেসটাই দেখানো হয়েছে, কংক্রিটিং প্রসেস এখানে দেখানো হয় নাই। এটা আমরা এই আস্তে আস্তে এটাকে এক্সকাভেশন করি এবং ওয়াটার জেটিং দিয়ে আমরা নিচের সয়েলগুলো উপরে নিয়ে আসি, সেইটা এখানে দেখানো। আমরা পরে স্লাইডে যাই। হ্যাঁ, তারপরে খাঁচা নামানোর সময় এই যে ঠিক মতো না নামাইলে বাকিয়ে যায়। হ্যাঁ, ঠিক মতো হ্যান্ডেল করতে হয়, হ্যান্ডেল করলে এটা সোজা থাকে, তখন নামানো সুবিধা হয়। বিশাল বিশাল ইকুইপমেন্ট, এটা ব্রিজের পাইল, এখানে বার্স থেকে কাজ করা হচ্ছে। হ্যাঁ, সেটার ছবি, ল্যান্ড বেসড না। হ্যাঁ, ব্রিজ তৈরি করার সময় এটা একটা ছবি দেখানো হচ্ছে। এটা একটা বড় শিপ থেকে সব ক্রেন থাকে, এইটা দিয়ে আমরা নামাচ্ছি। এইখানে তো হ্যামারের কিছু দরকার নেই ওরটা। আর এখানে নদীর মধ্যে আমাদের এই পার্মানেন্ট কেজিং দিতে হয়, আর না পানির মধ্যে কাস্টিং চলে যাবে সব। হ্যাঁ, তো এখানে পার্মানেন্ট কেজিং দিয়ে এইগুলো তৈরি করা হচ্ছে। যাই পরেরটা যাই। সো এই ব্রিজের এই পাইল দেখানো হচ্ছে সঙ্গে সঙ্গে। আর আমরা এই পাইল মাটি যখন কাটি তখন এই পাইল শোর প্রোটেকশনের জন্য ব্যবহার করি। এই স্লাইডগুলো আমরা দেখতেছি। হ্যাঁ, এইখানে আমাদের র্যাফট কনস্ট্রাকশন হবে। এইখানে এই বোর্ড পাইল দিয়ে পানি যেন না আসে, একটা আরেকটার সঙ্গে লাগিয়েও করা হয়, এটাকে বলা হয় সেকেন্ড পাইল। আর পানি না থাকলে একটু দূরে দূরে করা যায়। হ্যাঁ, তো আমরা পরেরটাতে যাই। সো এইখানে যেটা আমরা বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই কংক্রিট পানির মধ্যে তৈরি করা, আন্ডার ওয়াটার কংক্রিটিং বলে অনেকে এটার নাম দেয় প্রিমি কংক্রিট। সো এইখানে আমরা কংক্রিটের গর্তে যদি সোজা ঢেলে দিই তাহলে তো মিক্স হয়ে যাবে। একটু আগে যেটা বললাম, আমরা একটা পাইপের সাহায্যে এইভাবে ইয়েটা আসে এবং এইভাবে কংক্রিট আস্তে আস্তে উপরের দিকে যায়। তো নিচের কংক্রিটটা একটু খারাপ থাকে, এইটাই একদম লাস্টে উপরে ওঠে। তো উপরের কংক্রিট যদি খারাপ হয় তাহলে মানে পাইপটা ঠিক হয়েছে, উপরের কংক্রিটটা যদি ভালো হয় মানে আমার এটা ডিসকন্টিনিউটি হয়ে গেছে। এই খারাপ জিনিসটা প্রথম একটু কংক্রিট এবং স্লারি মিশানো থাকবে, তারপরে এটা নিচে থাকবে, যে এরকম হয়ে যাবে, এটা থাকবে। তাহলে এই প্রথম কংক্রিটটা এখানে আস্তে আস্তে উপরে উঠতেছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা যদি আমরা ঠিকমতো করতে না পারি তাহলে পাইলটা নষ্ট হয়ে যাবে। আবার আমরা রিপিট করতেছি, পানির মধ্যে কাস্টিং, এটাকে বলা আন্ডার ওয়াটার কংক্রিট। এখানে কন্ট্রোল অফ স্ট্রিমি টু এস্টাবলিশ কংক্রিট হেড। সো প্রথমে এইভাবে দিব, তারপরে এরকমভাবে থার্ড হলো এটা। সো উপরের কংক্রিটটা আমরা একটা খারাপ কংক্রিট পাবো, এটা আস্তে আস্তে উপরে উঠে এদিক দিয়ে আমরা বের করে দিই। এটা একটা সলিড সুন্দর কংক্রিট হবে। সো এইখানে আমি কতটুকুন আমাকে এই জিনিসটা হিসাব রাখতে হয়, কতটুকুন আমি কংক্রিট দিলাম আর টিম্বি পাইপের বটমটা কোথায় আছে, এটা হিসাব করলে এই লোকেশনটা পাওয়া যায়। অনেক সময় আমরা উপর থেকে একটা ফিতা দিয়ে মাপতেও পারি, একটা ওয়েট দিয়ে সাউন্ডিং করে এই ডেপটা কত আছে আর এইটা কোথায় কতটুকুন প্রথমে নামিয়েছি সেটা কতটুকুন তুললাম, সেই হিসাব থেকে এই লোকেশনটা বের করা যাবে। এটা যদি আমরা এখানে পুল করে ফেলি তাহলে এই পাইল নষ্ট হয়ে যাবে। সো আমরা অনেক জায়গায় শুনি টিমি পাইপ ছাড়াই কংক্রিট করে ফেলে। হ্যাঁ, তো ওই পাইপ তো আসলে পাইল হয়নি। হ্যাঁ, সো এইটা আন্ডার ওয়াটার কংক্রিট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, আর এইগুলা খাঁচা দেখানো, এই টিমি কয়েকটা স্লাইড, একটু নিচে যাই, আরেকটা স্লাইডে যাই। সো এইখানে আমাদের একটা কনস্ট্রাকশন প্রসেসের মধ্যে একটা আসতেছে, এই আমাদের অনেক বড় বড় ব্রিজে এই গ্যাপটা অনেক বেশি রাখতে হয়। গ্যাপ না রাখলে কংক্রিট বাইরে আসবে না, এখানে আমাদের হানিকম্প হয়ে যাবে। সো ডাবল ডাবল রিং দিয়ে তৈরি করা হয়। একটা রিং দিলে দেখা যেত যে আমাদের গ্যাপ খুব কম, কংক্রিট আসতেছে না। তার জন্য আমাদের এই আন্ডার ওয়াটার কংক্রিটে আমাদের সবসময় এই একটা রড থেকে আরেকটা রড
মিনিমাম 4-6 ইঞ্চি থাকতে হবে, কারণ এটাকে আমরা ভাইব্রেটর দিতে পারি না, এটা সেলফ ওজনেই আমাদের স্ল্যাম্প অনেক বেশি রাখতে হয়, সেইটাতেই এটা কম্প্যাকশন হয়ে যায়। সো রডের প্লেসিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আর এখানে আমাদের জোড়া দেওয়া, একটু আগেতে আসি, এই পাইপ জোড়া দেওয়ার জন্য কাপলার ইউজ করতেছে। এটা আজকে আগের দিনে ল্যাব দিত, হ্যাঁ, এখন এই কাপলার ব্যবহার করে কাজটা অনেক সহজ হয়েছে এবং ইকোনমি হয়েছে। হ্যাঁ, এটা একটা নতুন এডিশন ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ, সো পরেরটাতে যাই, এই একই জিনিস, এইখানে রিংগুলো খুব ঘন ছিল, কংক্রিট বের হতে পারে নাই। এটা তো এই যে এইখানে ল্যাব যেখানে হয় অনেক বেশি, এটা ইজ নট ডিজায়ারেবল। আমরা এইসব জায়গাতে রড বেশি লাগলে আমরা দুটো একসঙ্গে করে কংক্রিট যেন ফ্লো করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। এবার আসি আমরা নেক্সটটায়, পরেরটা। আর এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এইটা বোর্ড পাইল এবং আমাদের আরএমসি তো এটা দরকার। নর্মাল কংক্রিটে আমাদের এই যে কালারটা কি কালার, অরেঞ্জ কালার। আমি যদি কংক্রিট এবং পানি মিশাই, স্লাম যদি 8 ইঞ্চি থাকে, তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই এটা স্লাম লস করে এটা শক্ত হয়ে যাবে। কিন্তু আমরা যদি রিটার্ডার দিই এর সঙ্গে, অ্যাকশন যদি ডিলে করাতে চাই, তাহলে হলো ব্লুটা। এটা আমাদের অ্যাডমিক্সার দিয়ে জিনিসটা তৈরি করতে হয়। কিন্তু পাইল কাস্টিং করতে যদি আমার অনেক সময় লাগে, 2-3 ঘন্টা লাগে, এইটা দিয়ে হবে না তো আমার, তখন আমাকে এই জিনিস অ্যাডমিক্সার দিয়ে কাজ করতে হবে। একই জিনিস আরএমসি তো কিন্তু আমাদের একই জিনিস, আনতে সময় লাগে 1.5-2 ঘন্টা। আমাদের এই জিনিসটা অ্যাডমিক্সার দিয়ে এটা, এখন আমি যদি এইটা দিয়ে আমরা 3 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবো বা 4 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবো। যদি কাপটা এরকম হয়ে যেত আরও কম সময়ের মধ্যে কাজ করতে পারবো। এইটা দিয়ে আমরা কাজের সময় হলো 1.5 ঘন্টা পরে হয়ে যাবে, আমাদের কাজ 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সো এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমাদের প্রেজেন্ট ডে কংক্রিট ইন্ডাস্ট্রির জন্য। আই হোপ এটা সবার কাছে, এই যেদিকে আমাদের স্লাম, এদিকে হলো টাইম। আমরা অনেকে এটাকে বলি স্লাম রিটেনশন কার্ভ। হ্যাঁ, আমরা আগে খালি আমরা যখন পড়ি তখন খালি স্লাম টেস্টই করতাম, কিন্তু এখন একটু পরে পরে স্লাম করে দেখা হয় এটা কতক্ষণ পরে জমে যায়, কতক্ষণ পরে এটা সেটিং হয়। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, নেক্সট। সো এইটা হলো পাইল লোড টেস্টের অ্যারেঞ্জমেন্ট। আমরা পাইলটা ঠিক মতো হলো কিনা, কত লোডের জন্য আমি ডিজাইন করছি, যেমন সিলিন্ডার ভেঙে দেখি মিক্স ডিজাইনের পরে কনস্ট্রাকশনের সময় যে আমাদের সিলিন্ডার রেজাল্ট আসলো কিনা। সো পাইপ তৈরি করার পরে আমরা দেখি পাইপটা আমাদের যে ডিজায়ার লোডের জন্য করা হয়েছে সেটা ফুলফিল করে কিনা। তার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম বানিয়ে এই লোডটা এখানে চাপিয়ে দিই। তো সেটেলমেন্ট এবং লোড ভার্সেস আমরা একটা কার বাকি। আর এইটা হলো একটা ডাইনামিক হ্যামার দিয়ে টেস্ট করা যায়। একটা বড় হ্যামার দিয়ে আমরা এটাকে একটা স্ট্রাইক করি, কতটুকু এটা ঢুকলো, সেখান থেকে আমরা পাইলের ক্যাপাসিটি বের করতে পারি। এটাকে বলে ডাইনামিক লোড টেস্ট। আর এইটা হলো এই লোড না চাপিয়ে আমরা দুই পাশে দুটা পাইল করেও এটা করতে পারি। মাঝখানটাতে চাপ যাবে, এই দুটাতে টেনশন হবে এবং এখানে একটা বড় বিম লাগে, ডিরেকশন বিম, কারণ এটার এক একটার ক্যাপাসিটি হলো 500 টন 600 টন। সো ইটস এ হিউজ সাইজের একটা ট্রাস দিয়ে এই দুইটা গার্ডার একসঙ্গে দিয়ে এই বিমটাকে বানানো হয়েছে। সো এই পাইলে আসবে টেনশন, এই পাইলে আসবে টেনশন। হ্যাঁ, সো বেশিরভাগ সময় নদীর মধ্যে, ব্রিজের মধ্যে এইটা করে লোড চাপানো আরও ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, কারণ ওইখানে অনেকগুলো পাইল লাগবে এই প্ল্যাটফর্ম বানানোর জন্য। তারপরে এখন আমরা এটা আরেকটা মজার জিনিস। সো লোড টেস্ট হলো আমাদের অনেকটা বড়, অনেক পয়সা লাগে এক একটা করতে। সো আমরা এই কংক্রিটিং যেটা বললাম, কংক্রিট করতে গেলে গর্ত ভেঙে পড়ে, এই শ্যাফটটা ঠিক হয় না, এটা টেস্ট করার জন্য আমরা একটা খুব ছোট্ট টেস্ট, অল্প পয়সায় এটা করতে বোধহয় 700-800 টাকা লাগে। একটা হ্যামার দিয়ে বাড়ি দেই, আর আরেকটা আমাদের একটা যন্ত্র থাকে, সেখানে বাড়ির ওয়েবগুলো এখানে ফিরে আসে। তো এই ওয়েব থেকে আমরা বুঝতে পারি পাইলের কোথাও কংক্রিট খারাপ হলো কি না, টিমি পাইপ তুলে ফেললো কি না, কোথাও আমাদের ব্যালডিং হলে তো খুব একটা অসুবিধা না, নেকিং হয়ে গেলে ক্যাপাসিটি কমে যাবে, এইগুলো এটা থেকে ধরা যায়। সো আমরা নর্মালি যেটা করি, একটা সাইটে যদি আমরা 40টা পাইল করি, সবগুলাতে আমরা এই টেস্টটা করি, কারণ এটা পয়সা বেশি লাগে না। আর এইখান থেকে যদি খারাপ দেখায়, এটা
তখন আমরা লোড টেস্ট দিয়ে আবার ভেরিফাই করি। লোড টেস্ট একটা দুটা করি, 1% পাইলে ম্যাক্সিমাম 2% পাইলে আমরা লোড টেস্ট করি। সো এটা করার পরে এটা একটা ভালো ইন্ডিকেটার আমাদের কাজ ঠিক মতো হলো কিনা। সো এইটাও খুব পপুলার। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এইটা হলো সাউন্ড ওয়েভ, আর ডাইনামিক টেস্ট হলো এই সেটেলমেন্ট, ওটা একটু ডাববে, সেটার সঙ্গে রিলেট করে পাইলের ক্যাপাসিটি বের করে। সো এইটা আসলে লোডের কোনো ক্যাপাসিটি দেয় না, এটা বেসিক্যালি আমাদের পাইলটা ঠিক মতো তৈরি হলো কিনা সেটা বোঝা যায়। আছে। তো এখানে আরও দু একটা জিনিস আসছে। আমরা যখন এই পাইল তৈরি করি, ঘরদের আমাদেরকে তো একটা এক্সকাভেশন করতে হবে, তাই না? ড্রিলিং করতে হবে, ড্রিলটা প্রায়ই ভেঙে পড়ে, তার জন্য আমরা এইটার মধ্যে একটা ইয়ে দিয়ে দিই, পানি। আসলে পানি দিই না তো, আমরা একটা স্লারি দিই। স্লারিটা হলো বেন্টনাইট এবং পানি মিশ্রিত জিনিস, বা আজকাল অনেক সময় পলিমারও পাওয়া যায়। পলিমার, হ্যাঁ, ইজ এ পেট্রোলিয়াম প্রোডাক্ট, ওইটা দিই। হ্যাঁ, ওইটা আমাদের বড় জিনিস লাগে ভিসকোসিটি। ভিসকোসিটি থাকলে আমাদের গর্তটা ভেঙে পড়বে না। এই ভিসকোসিটি মাপার যন্ত্র খুব সহজ যন্ত্র, একটা ফানেল দিয়ে, ভিসকোসিটি বেশি থাকলে ফানেল দিয়ে যেতে সময় লাগবে বেশি, ভিসকোসিটি কম থাকলে ফুরুত করে চলে যাবে। সো এইটা দিয়ে আমরা ভিসকোসিটি মাপি। আর হ্যাঁ, এটা হলো, আর একটা হলো এইটা দিয়েও ভিসকোসিটি মাপা হয়, এই সাইড দিয়ে কত সময় লাগে। সো ম্যাক্সিমাম এইটা ইউজ করে। দিস ইজ ভেরি সিম্পল অ্যাপারেটাস। তো এইখানকার তো এবার আমরা একটু কনস্ট্রাকশন সম্বন্ধে কথা বলতেছি। একই জিনিস, কংক্রিট মিক্স ডিজাইন আগে করে নিতে হবে আমাদের ল্যাবে, তারপরে আমরা সাইট মিক্সিংয়ে করতে পারি কংক্রিট মিক্সার মেশিন দিয়ে, আবার RMCতেও আনতে পারি। শাটারিং ইজ অলসো, ভালো শাটার না হলে কংক্রিট কখনো ভালো হবে না। ওয়াটার টাইপ থাকতে হবে, ভার্টিক্যাল থাকতে হবে, হ্যাঁ, হরাইজন লেভেল থাকতে হবে। তারপর প্লেসিং অফ রেইনফোর্সমেন্ট, এইগুলা আমাদের দেখা যায় যে রেইনফোর্সমেন্ট বেশিরভাগ সময় ঠিক থাকে, এই ক্লিয়ার কভার মেনটেন করা হয় না। তার জন্য আমাদের সাফিসিয়েন্টলি ব্লক, একটু আগে দেখিয়েছেন ওরা যে আমাদের প্রচুর পরিমাণে ব্লক দিয়ে রাখলে আমাদের ক্লিয়ার কভারটা আমরা মেনটেন করতে পারবো। ক্লিয়ার কভার না থাকলে কংক্রিট নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় ক্যান্সার অফ দ্য কংক্রিট। এই ইউরোপের অনেক ব্রিজ, বিল্ডিং এই ক্লিয়ার কভারের জন্য ডেমোলিশ করতে হয়েছে। কতদিন আগে, বছর দুয়েক আগে বোধহয় আমেরিকা একটা অ্যাপার্টমেন্ট পড়ে গেছে। হ্যাঁ, এটা বেসিক্যালি ফ্রম দিস, আমাদের ক্লিয়ার কভার রাখা হয় না, রাস্টিং হয়েছে, সেটা একটা কারণ। একই বোধহয় আমি জানি না, মেবি আমাদের সাভারে একটা ঘটনা ঘটছে কয়েক বছর আগে, কয়েকজন মারা গেছে। সেইখানেও তো মনে হয় আমাদের যে ক্লিয়ার কভার ঠিক ছিল না, এবং করোশন হয়ে বিল্ডিং, করোশন হয়ে যে ক্যাপাসিটি কংক্রিটও নষ্ট হয়ে যায়, ফুলে যায়। হ্যাঁ, সো দিস, এটা পয়সা লাগে না, কিন্তু একটু ভালো সুপারভিশন লাগে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা খুব, ক্লিয়ার কভার বেশি হয়ে গেলে আবার বেন্ডিং ক্যাপাসিটি থাকবে না, কম হয়ে গেলে করোশনে ধরবে। সো উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। খুব ছোটোখাটো জিনিস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর কাস্টিং বা কংক্রিটিং, আমরা কংক্রিট সম্বন্ধে কথা বলি। কংক্রিটিং কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এবং কতগুলো সিলিন্ডার নিব, এইগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়। এগুলো ক্লাসে একটু কম পড়ায়, কিন্তু এগুলো আমরা কাজ করতে করতে শিখি। হ্যাঁ, ক্লাসে কংক্রিট মিক্স সম্বন্ধে বেশি পড়ানো হয়, কিন্তু কাস্টিং এবং কংক্রিটিং কীভাবে করা হবে সেই সম্বন্ধে আমরা খুবই কম যাই, কারণ এইগুলো আসলে সব কিছু ক্লাসে শেখা যায় না, আমাদের কাজ করতে করতেই বেশিরভাগ জিনিস শিখতে হয়। হ্যাঁ, তো এইগুলো সুপারভাইজ করার জন্য আমাদের ভালো ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, ফোরম্যান সবাই দরকার। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন ইজ এ টিম ওয়ার্ক। হ্যাঁ, আমাদের 11 জন ফুটবল না খেলে একজনকে লাল কার্ড দিয়ে বের করে দিলে কী হবে, ওই টিম উইক হয়ে যায়। সো এইখানে আমাদের ওয়ার্কার থেকে শুরু করে টপ ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট, যিনি মালিক, সবার সঙ্গে সবারই দায়িত্ব থাকে, খালি একজনের দিয়ে আমাদের কাজ হবে না। তো সেই কথাই আমরা বলতেছি। তো আমরা এখানে শেষ করতে চাই, আমরা প্রশ্ন বেশি ইনভাইট করতে চাচ্ছি আর কি। কার কোনো প্রশ্ন থাকলে আমরা আলাপ করতে পারি। হ্যাঁ, বা কোথাও এক্সপ্লেনেশন দরকার হলে বলা। আমরা তো খুব শর্ট করছি, এটা সময় তো আমাদের খুবই কম। আমরা
1 মিনিট, হাফ অ্যান আওয়ার প্রেজেন্ট করছি এবং ডিসকাশনের জন্য হাফ অ্যান আওয়ার বা তার চেয়ে বেশি সময় নিব আমরা। হ্যাঁ বলুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি এশিয়া প্যাসিফিক থেকে সিভিল ডিপার্টমেন্ট। যেখানে বোর্ড পাইল করা হয় পানির মধ্যে, যেমন ব্রিজের জন্য, সেখানে বোরিং করার পর, কাস্টিং করার পর, তারপর কিওরিং কীভাবে করা হয় এটা একটু জানার ইচ্ছা ছিল। আচ্ছা, ওইখানে কিউরিং করতে হয় না, পানির নিচে, হ্যাঁ, গর্তের মধ্যে পানি লস না হলে, ইভাপোরেট না করলে আমাদের পানি থেকেই যায়। হ্যাঁ, সো ওইখানে আমাদের কিউরিং করতে হয় না। আজকাল আমাদের কিউরিং কম্পাউন্ডে বেরোছে, আমরা পানি দিয়ে কিউরিং না করে আমাদের আজকাল পেইন্টের মতো কিউরিং করে দিলে যেহেতু ময়েশ্চার লস হয় না, তার জন্য আমাদের আর কিউরিং করতে হয় না। যেমন শাটারিং অবস্থায় তো আমরা কিউরিং করি না। হ্যাঁ, কলম যখন শাটার থাকে তখন আমরা কিউরিং করি না, শাটারটা খুলে ফেললেই ময়েশ্চার লস হয়, তখনই আমাদের কিউরিংয়ের প্রয়োজন। আর স্যার, যেখানে পানি থাকে না তখন মানে নিচ পর্যন্ত কিভাবে আর কি কিওরিং করা হয় আর কি? আসলে পানি থাকে না, এটা আল্লাহর নিয়ামত, সব জায়গাতেই পানি থাকে। ওয়াটার টেবিল নিচে থাকলেও দেখা যায় 100-200 ফিট উপরে পানি চলে আসে থ্রু ক্যাপিলারি অ্যাকশন। আমাদের এটা, হ্যাঁ, আল্লাহর বিশেষ দান। হ্যাঁ, ওইখানে তো আমরা কিউরিং করতে পারবো না কখনই। সো ওইখানে আমাদের ময়েশ্চার আছে, গাছপালা হচ্ছে। হ্যাঁ, সো নিচের দিকে আমাদের ওয়াটার টেবিল অনেক নিচে, কিন্তু পানি উপরেই পাওয়া যাচ্ছে, কারণ ক্যাপিলারি অ্যাকশন বলে একটা, ক্যাপিলারি রাইজে পানি অনেক উপর উঠে যায়। আমরা তো ফিজিক্সে পড়ছি ক্লাস 7-8-এ, 9-10-এ ক্যাপিলারি অ্যাকশন সম্বন্ধে বলা আছে। ক্যাপিলারিতে সবসময় পানির উপরে থাকে সয়েলের মধ্যে। আসলে সয়েল ইজ এ নট সয়েল, ড্রাই সয়েল না, সব জায়গাতে ইট ইজ এ পানি এবং সয়েল মিশ্রিত একটা জিনিস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমি ইব্রাহিম ইসলাম ইমন, আসছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। এর আগের সেশনে একটা প্রশ্ন ছিল এবং খুব সুন্দরভাবে সেটার অ্যান্সার পেয়েছি, খুব ভালো লাগলো। তো আমার এখন প্রশ্ন ছিল, আমি আসছি হচ্ছে বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চল এবং খুলনা বিভাগ থেকে। তো এটার যে অবস্থান এবং ভৌগোলিকভাবে বেশ লবণাক্ত পরিমাণ ওখানে একটু বেশি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে পানির যে লেয়ারটা, সমুদ্রে যে একেবারে লবণাক্ত পানি কিংবা নদীর যে পানিটা, ওইটা একবারে আসবে যখন জোয়ারের টাইম থাকে, এক বিস্তীর্ণ এলাকা ধরে প্লাবিত হয়, আবার কিছু পর 6 ঘন্টা পর সেটা আবার নেমে যাচ্ছে। এরকম যে ক্রিটিক্যাল সিচুয়েশন যে সমস্ত জায়গায় আছে, সেখানে ফাউন্ডেশন করতে গেলে আমরা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো বা কিভাবে বেটার করা যায়? এটা আমাদের খুব কঠিন প্রশ্ন। আমরা তো ঢাকা শহরেই ঠিকমতো তৈরি করতে পারি না, কোস্টাল এরিয়া ইট ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এটা অনেক লম্বা ডিসকাশন, আমি জানি না কতটুকু বোঝাতে পারি। একটা হলো আমরা কাজ করার জন্য সবচেয়ে ভালো হলো আমাদের শুকনো জায়গা বা নদীও না, পানিও নাই, নদীও নাই, শুকনাও না, কাদা মাটিতে হাঁটাও তো কষ্টকর। হ্যাঁ, কোন দ্বীপে আমাদের এক্সপিরিয়েন্স আছে আমাদের। হ্যাঁ, যেখানে পানি নাই, মানে নদীতে নৌকা যাওয়া যায় না, আবার গাড়িও যায় না, ওইখানে কীভাবে যাই আমরা? শুকনো রাস্তা হলে তো হাইটা যাওয়া যায়, কাদা। বর্ষাকালে আমরা ধান খেতের আইল, বোধহয় অনেকে চিনে না যারা হয়তো শহরে থাকে, ধান খেতের মাঝখানে একটা ছোট্ট রাস্তা থাকে। হ্যাঁ, 6 ইঞ্চি 8 ইঞ্চি চওড়া। এইটা বর্ষাকালে বৃষ্টি হলে হাঁটলে পিছলে পড়ে যেতে হয়, তো ওই জায়গায় কাজ করা ডিফিকাল্ট। সো ওইটা আমরা আপাতত এই ফোরামে আলাপ না করি। ড্যান্স কমপ্লিট করতে হবে, পানি কম দিয়ে সিঙ্কেজ ক্র্যাক যেন না হয়। হ্যাঁ, আমাদের ওইখানে ক্র্যাক ফুট তো চেক করতে হয়, ফুটিং দিলে আরসিসি কিছু করলেও খুব কেয়ারফুলি করতে হয়। আর আমাদের কোস্টাল বেল্টে প্রথম কাজ শুরু হয়েছে 1975-এর দিকে। যে বেশিরভাগই কক্সবাজারে বিল্ডিং করা হয়েছে, সবগুলাই লবণ পানি দিয়ে করা হয়েছে। 2 দিন পরেই সব ক্লিয়ার কাভার খসে পড়ে গেছে। তারপরে আমাদের মধ্যে সাইক্লোন শেল্টার বানানোর সময় আমাদের বইটা কনসালটেন্সি আসলো, তখন ওইখানে প্রথম কাজ হলো কনস্ট্রাকশনের আগে একটা টিউবওয়েল কাটতে হবে, টিউবওয়েলের পানি দিয়ে কনস্ট্রাকশন করতে হবে। এই নদীর পানিতে লবণাক্ত পানি, ওইটা দিয়ে কাস্টিং করা যাবে না। কাস্টিং করার জন্য, কংক্রিটের জন্য আমরা কী পানি ব্যবহার করি? ড্রিঙ্কেবল ওয়াটার। সো আমাদের একটা ড্রিঙ্কেবল ওয়াটারের সোর্স নিতে হবে। তার জন্য সবাই তখন কম্পালসারি ছিল, ফার্স্ট আইটেম ওয়াজ নট এক্সকাভেশন লেআউট। ফার্স্ট আইটেম ছিল একটা টিউবওয়েল
গেড়ে নেওয়া, হ্যাঁ, সেইখান থেকে আমাদের আমরা তো লাস্টে দেখলাম যে ক্লিয়ার কভার নিয়ে একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট এটা। তো আমাদের তো স্পেসিফিক মানে রেঞ্জ আছে যে আন্ডারগ্রাউন্ডে কীরকম ক্লিয়ার কভার আর উপরে কীরকম ক্লিয়ার কভার। তো ক্লিয়ার কভার যদি আমরা কম দেই তাহলে আমাদের জন্য রিস্কি ব্যাপারটা, যদি বেশি দিই তাহলে ব্যাপারটা কীরকম? বেশি দিলে কি তাহলে এটা ভালো আরও? যেখানে দেওয়ার কথা 1.5 ইঞ্চি সেখানে যদি আমি 3 ইঞ্চি দিই তখন ব্যাপারটা কীরকম? আমার যেখানে দরকার 1.5 ইঞ্চি দেওয়ার কথা সেখানে আমি দিলাম 3 ইঞ্চি। 3 ইঞ্চি, হ্যাঁ, হ্যাঁ। যদি বাড়ায় দিই আর কি, তাহলে কি সুবিধা অসুবিধা? আচ্ছা, আমরা সুবিধা অসুবিধায় যাচ্ছি না, এটা পরেতে যাব। ওষুধ তো মাত্রা মতো খাইতে হয়, বেশি খাইলেও খারাপ, কম খাইলেও খারাপ, এইখানে একই অবস্থা। হ্যাঁ, আমাদের এটা পরিমাণ মতো হইতে হবে, বেশি হলে আবার পড়ে যায়। রেনফোর্সমেন্ট না থাকলে কংক্রিট ওইটাই পোলাস হয়ে যাবে, যে ল্যাটটা ঠেকাবে সেইটাই পোলাস হয়ে যাবে। হ্যাঁ, সো উই নিড অ্যান অপটিমাম ওয়ান। আমাদের কোর্টে গাইডলাইন আছে কতটুকু ক্লিয়ার কাভার দিতে হবে কোন কেসে। হ্যাঁ, কি খুব উত্তর খুব সহজ না, উত্তর খুব সহজভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, উই হ্যাভ টু বি অপটিমাম। হ্যাঁ, খাবার কম খেলেও স্বাস্থ্যের জন্য খারাপ, বেশি খেলেও খারাপ। হ্যাঁ, সো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বড় জিনিস হলো উই হ্যাভ টু লার্ন দ্য বিল্ডিং এর স্ট্রেংথে কোনো সমস্যা আসবে কিনা? হ্যাঁ, বিল্ডিং এর স্ট্রেংথে কোনো সমস্যা আসবে কিনা? যদি বেশি দেই তাহলে তো স্যার আমাদের এটা আরো বেশি ফায়ার রেজিস্ট্যান্ট হইতেছে, করোশন কন্ট্রোল আরো ভালো হইতেছে, জং আরো কম আস্তে আস্তে ধরবে। আচ্ছা, তাই না? ঠিক আছে। হ্যাঁ, এখন ক্লিয়ার কাভার বেশি থাকলে এটার বেন্ডিং ক্যাপাসিটি কমে যাবে। তো তুমি ই টাইপসের ডিজাইনে দিও ক্লিয়ার কাভার 1.5 ইঞ্চি দিলে রড, আর ক্লিয়ার কাভার 6 ইঞ্চি দিলে কি দেখায়? দেখবা অনেক রড দেখায়, কারণ এটার ক্যাপাসিটি কমে যায়। ক্লিয়ার কাভার যত বেশি হবে ক্যাপাসিটি তত, বেন্ডিং ক্যাপাসিটি তত কমে যাবে। হ্যাঁ, তো এটা খুব সিম্পল। একটা আমরা টেক্সট বুক নাড়াচাড়া করলে, অঙ্ক 2-1 অঙ্ক করলে নিজে নিজেই উত্তর পাওয়া যাবে। হ্যাঁ, আরেকটা বড় জিনিস হলো ক্লিয়ার কাভার বেশি দিলে বড়, সবচেয়ে বড় অসুবিধা হলো ওই কংক্রিটটা, ওইটা ভালো কংক্রিট থাকে না, তো ওইটা তোমার সিসি হয়ে যায়, রেইনফোর্স কংক্রিট আর থাকে না ভিতরে যদি চলে যায়। যেমন আমাদের অঙ্কে আমাদের আরসিসি পড়াইতেন স্যার ইউসুফজাই স্যার, যদিও উনি সয়েল মেকানিক্সের লোক, স্যার আমাদের ক্লাস নিতেন। তোমার একটা কলম ব্যাগে রেইনফোর্সমেন্টটা মাঝখানে দিলে উনি 0 দিয়ে দিত, বুঝছো, মার্ক 0। হ্যাঁ, রেইনফোর্সমেন্ট হিসাব নিকাশ অঙ্ক করলো কিন্তু রডটা দেখাইলো মাঝখানে, তাহলে কী হবে? ওইটা তো সিসি কলম হয়ে গেল, আর সিসি কলম আর থাকলো না, যতই রড দেয় না কেন মাঝখানে। নিউট্রাল জোন। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে, জিনিস তো খুব সহজ, এগুলো আমরা অলরেডি থিওরিতে পড়ছি, খালি একটু বুদ্ধি খাটানো। হ্যাঁ, জায়গা মতো ব্যবহার করা।